রাত প্রায় 11টা নাগাদ আমি থানার কাজ শেষ করে সবে থাকার জায়গায় গিয়ে পৌঁছেছি। এমন সময় একজন প্রহরী জোরে জোরে আমায় ডাকতে আরম্ভ করল। স্যার, ও প্রিয়নাথ বাবু, ও স্যার। এমন ব্যস্তভাবে ডাকছিল, শুনেই বুঝতে পারলাম যে বিশেষ কোনো গণ্ডগোল হয়েছে। আমিও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম প্রহরীর সঙ্গে অন্য আরও একটি লোক সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই প্রহরী সেই লোকটির দিকে দেখিয়ে বলল, স্যার, ইনি কি বলতেছেন শুনুন দেখি একবার। আমাদের এবারের গল্প বিষম বুদ্ধি, প্রাপ্তবয়স্কদের জন্য। গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, রাজচন্দ্র, সৌমিক মৈত্র, রাজচন্দ্রের স্ত্রী জয়তী চক্রবর্তী। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে বিষম বুদ্ধি। প্রহরীর কথা শুনে আমি তাকে লক্ষ্য করলাম। একজন বাঙালি যুবক, বয়স 30 বছরের বেশি হবে বলে মনে হয় না। মুখ আর পোশাক পরিচ্ছদ দেখে ভালো বংশের ছেলে বলেই মনে হয়। একেবারেই উত্তেজিত বা রেগে আছেন বলেও মনে হয় না। মনে হয় যেন কোনো গভীর চিন্তা তাকে গ্রাস করছে। আপনার নাম? আগে আমার নাম রাজচন্দ্র দাস ঘোষ। এত রাতে থানায় আসবার কি দরকার পড়ল? ওই বিশেষ দরকার বলেই তো আপনার কাছে আসতে হলো স্যার। আসলে আমি আত্মসমর্পণ করতে এসেছি। আত্মসমর্পণ করতে এসেছেন? হ্যাঁ। ঠিক বুঝলাম না, আপনি কি কোনো রকম অপরাধে অভিযুক্ত? অভিযুক্ত এখনো পর্যন্ত হয়নি স্যার, কিন্তু হবার জন্যই এসেছি। মানে স্যার, আমি একটা বড় অপরাধ করে ফেলেছি, তাই নিজে থেকেই আত্মসমর্পণ করতে চলে এলাম। বড় অপরাধ? হ্যাঁ। কিরকম অপরাধ? খুন। কি? আপনি মানুষ খুন করে আত্মসমর্পণ করবার জন্য এখানে এসেছেন? হ্যাঁ স্যার, খুন করেছি। কি বলছেন? কাকে খুন করেছেন? মানে আমি যাকে খুন করেছি স্যার, তার নাম রসিকবাবু বলেই তো আমি জানি। কোথায় থাকতেন তিনি? আমার বাড়ির কাছেই থাকেন স্যার, মানে থাকতেন, কিন্তু কি করেন তা বলতে পারি না। বোধহয় কোনো অফিস টফিসে চাকরি করেন, মানে করতেন। তার আপনজন কেউ আছেন? তা তো ঠিক জানি না স্যার, তবে ওকে ছাড়া তো ওই বাড়িতে আর কাউকে কোনোদিন দেখতেই পাইনি। আমার মনে হয় উনি ওই বাড়িতে একাই থাকতেন। আপনি কি সত্যিই তাকে খুন করেছেন? মানে আপনাকে দেখে তো। খুন না করে কি আমি আপনার কাছে মিথ্যে কথা বলতে এসেছি স্যার? এত বড় একটা অপরাধ করলাম। কিন্তু আপনি তাকে হঠাৎ খুন করলেন কেন? আমি ইচ্ছে করে খুন করিনি স্যার। দেখুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে পুরো ঘটনাটা আপনাকে বলছি স্যার। হ্যাঁ, বলুন। ওই আজ রাত্রি আন্দাজ 9টার সময়, বুঝলেন, যখন আমি আমার কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলাম, তো বাড়ির কাছাকাছি এসে দেখি রসিক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখেই সে জঘন্য সব ভাষায় গালাগাল দিতে শুরু করে দিল। ও, আমার তার সঙ্গে তেমন ভালো পরিচয় ছিল না স্যার, বা আমাদের মধ্যে কোনো রকম শত্রুতাও কিছু কোনোদিন ছিল না, তবু বিনা কারণে রসিক আমায় গাল দিতে লাগলো। বিনা কারণে? আগে হ্যাঁ স্যার, একদম অকারণে। আমি ভাবলাম বোধহয় অন্য কাউকে গাল দিতে চাইছে, আমাকে চিনতে না পেরে আমাকেই সেই লোক বলে মনে করে গাল দিচ্ছে। আমি তাকে বললাম, স্যার, আরে শোনো, তুমি আমাকে গাল দিচ্ছ কেন? আরে বাবা, আমি সেই লোক নই, তুমি ভুল কিছু করছো। আমাকে চিনতে না পেরে আমাকে সেই লোক মনে করে অকারণে আমাকে গাল দিচ্ছ তুমি। তারপর স্যার আমার কথা শুনে রসিক বলল যে আমি যাকে গাল দিচ্ছি তাকে আমি খুব চিনতে পেরেছি, আর চিনতে পেরেছি বলেই গাল দিচ্ছি, বুঝুন স্যার। আর এই বলে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আরও জঘন্য ভাষায় গালাগাল করতে শুরু করলো। আশ্চর্য! সে আর বলতে স্যার, সে এমন গালি, সে তার ভাষা শুনলে জড় পদার্থেরও রাগ হয়ে যাবে। আর আমি তো স্যার সাধারণ একটা রক্ত মাংসের মানুষ, বলুন আমি কিভাবে সেই রাগ সামলাতে পারি? বুঝতে পারছি। তো আমি প্রচণ্ড রেগে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় মারলাম।
আর তাতেই স্যার সে আমার চরের আঘাত সামলাতে না পেরে যেন চোখে অন্ধকার দেখলো আর ঘুরতে ঘুরতে সেখানেই পড়ে মরে গেল। মানে তখনই পড়ে মারা গেল? না তো আর বলছি কি স্যার, সুতরাং আমি এখন হত্যাকারী, আমার হাতেই রসিক মারা পড়েছে, আর তাই আমি এখানে আত্মসমর্পণ করতে এসেছি। আপনি চাইলে স্যার আমাকে চরম সাজাও দিতে পারেন স্যার। দেখুন, আপনি যেমনভাবে বর্ণনা করলেন তাতে বুঝলাম আপনি জেনে বুঝে মানুষ খুনের অপরাধ করেননি, সুতরাং আপনি কোনোভাবেই চরম দণ্ডে দণ্ডিত হতে পারেন না। এখন আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে আপনাকে হয়তো বছর দুয়েকের জন্য জেলে যেতে হবে। আচ্ছা, আপনি যা বললেন তা সাক্ষী পাওয়া যাবে তো? সাক্ষী? সাক্ষী আপনি কোথা থেকে পাবেন স্যার? কারণ যেখানে সব ঘটেছিল সেখানে আমি আর রসিক ছাড়া তো আর কেউই ছিল না, সুতরাং এই ঘটনা আর কেউ দেখেছে বলে তো আমার মনে হয় না। ও তবে আমি আপনাকে যা বলছি তা কখনোই অস্বীকার করব না স্যার। যে কোনো জায়গায় বা যে কোনো বিচারকের সামনে আপনি আমাকে নিয়ে যাবেন, মুক্ত কণ্ঠে আমি আমার নিজের দোষ স্বীকার করে নেব। তাতে আমার ফাঁসি হোক বা জেলই হোক, কিছুতেই আমি মিথ্যে কথা বলবো না। আচ্ছা বেশ, সে না হয় পরে দেখা যাবে। এখন একটা কথা বলুন তো, রসিকের মৃতদেহটা এখন কোথায়? তা তো আমি বলতে পারবো না। মানে মৃতদেহ কিছুক্ষণ পর্যন্ত রাস্তার উপরই তো পড়েছিল, কিন্তু কয়েকজন আত্মীয় কিংবা বন্ধুরা এসে সেই মৃতদেহ সৎকার করবার জন্য নিয়ে গেছে মনে হয়। তাহলে এতক্ষণে বোধহয় সেই সৎকারের কাজও শেষ হয়ে গেছে। সেটাও আমি বলতে পারবো না স্যার। তাহলে একটা কাজ করা যাক। হ্যাঁ, আপনি আমার সঙ্গে চলুন। কোথায় স্যার? কলকাতা আর শহরতলির মধ্যে যে কটা শবদাহ করার ঘাট আছে, আগে সেই কটা জায়গায় গিয়ে দেখি রসিকের দেহ যদি পাওয়া যায়। আপনি বলতে পারেন না যে কোন ঘাটে সেই মৃতদেহ নিয়ে গেছে? না স্যার, আমি জানি না স্যার। রাজচন্দ্র দাসের কাছে এই সমস্ত কথা শুনে আমি আর দেরি করতে সাহস পেলাম না। শ্মশান ঘাটে যাওয়ার জন্য তক্ষুনি একটা গাড়ি আনতে লোক পাঠিয়ে দিলাম, আর রাজচন্দ্রকে কিছুক্ষণের জন্য প্রহরীর কাছে রেখে বাইরে যাওয়ার পোশাক পরে তৈরি হয়ে আবার ফিরে এলাম। অন্য একজন প্রহরী আমার জন্য একটা ভাড়ার গাড়িও জোগাড় করে নিয়ে এসেছিল। আমি রাজচন্দ্রকে সঙ্গে নিয়ে সেই গাড়িতে চড়ে বসলাম। কলকাতায় দাহ করবার প্রধান ঘাট নিমতলা, তাই প্রথমেই আমরা সেদিকে চললাম। নিমতলায় পৌঁছে সেখানকার সব রেজিস্ট্রারের কাছে খোঁজ খবর শুরু করলাম। জানতে পারলাম যে আজ সন্ধ্যের পর থেকে ওই ধরনের কোনো মৃতদেহ নিয়ে সেখানে কেউ আসেনি, কিংবা রসিক নামে কোনো লোকের মৃতদেহ সে রাতে দাহ করা হয়নি। নিমতলা ঘাটে এই খবর পেয়ে শেষে মনে করলাম একবার কাশীমিত্রের ঘাটে গিয়েও খোঁজ করা দরকার। তারপর ওই গাড়িতেই চললাম কাশীমিত্রের ঘাটের দিকে। যাওয়ার সময় নিমতলা ঘাটের সেই কর্মচারীকে বলে গেলাম যে এর পরেও যদি ওই রকম কোনো মৃতদেহ সেখানে কেউ নিয়ে আসে তবে যেন দাহ করে ফেলা না হয়। মৃতদেহ ওই জায়গায় রেখে তক্ষুনি যেন পুলিশে খবর পাঠানো হয়। সব রেজিস্ট্রার বাবুই আমাদের কথায় রাজি হলেন, আর আমরাও কাশীমিত্রের ঘাটের দিকে রওনা দিলাম। কাশীমিত্রের ঘাটে গিয়ে যখন পৌঁছলাম তখন রাত 1টা বেজে গেছে। গিয়ে জানতে পারলাম যে কয়েকজন লোক সেখানে একটা মৃতদেহ নিয়ে এসেছিল রাত আন্দাজ 11টার সময়। এসে তারা বলে কলেরা রোগে নাকি মৃত্যু হয়েছে, তাড়াতাড়ি যাতে দাহ করা হয় তার জন্য ঘাটের কর্মচারীকে অনেক অনুরোধও করতে থাকে। কিন্তু মৃতদেহ দেখে ওই কর্মচারীর কেমন একরকম সন্দেহ হয়। কলেরায় মারা গেলে যে সমস্ত চিহ্ন দেখতে পাওয়ার কথা, এই মৃতদেহে তেমন কোনো চিহ্নই নাকি দেখতে পাওয়া যায়নি। তাতেই তার সন্দেহ হয়, আর সেই সন্দেহের উপর ভর করেই তিনি ওই মৃতদেহ দাহ করতে রাজি হননি। উল্টে সেখানকার লোকাল পুলিশকে খবর দেন। লোকাল পুলিশ খবর পাওয়া মাত্র মৃতদেহের কাছে একজন প্রহরী রেখে আমার থানায় খবর পাঠিয়ে দেয়। কিন্তু ওই খবর আমার থানায় গিয়ে পৌঁছয়ে আমি থানা থেকে বেরিয়ে আসবার পর। এদিকে ওই মৃতদেহ দাহ করবার জন্য যারা নিয়ে এসেছিল তারা যখন জানতে পারে যে দাহ করা সহজ হবে না, তখন পুলিশ এসে পৌঁছনোর আগেই রাতের অন্ধকারের সুযোগে
একে একে কেটে পড়ে। আমরা যখন সেই ঘাটে গিয়ে পৌঁছলাম তখন দেখি সেই মৃতদেহ সেখানে পড়ে আছে, আর তার কাছে একজন প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কিন্তু যারা ওই মৃতদেহ সেখানে নিয়ে এসেছিল তারা কেউই আর সেখানে তখন নেই। রাতের অন্ধকারের মধ্যে যতটা দেখা সম্ভব আমি মৃতদেহটা একবার দেখলাম। দেখে অবশ্যই তার মৃত্যুর কারণ আমি কিছুই অনুমান করতে পারিনি। ঘাটের কর্মচারীকে তখন ডাকলাম। ইনি অনেক পুরনো কর্মচারী, বয়স 50 পার হয়ে গেছে, আর এই কাজে প্রায় 30 বছর কাটিয়েও দিয়েছেন। এই এতটা লম্বা সময়ের মধ্যে তিনি কত যে মৃতদেহ দেখেছেন আর দাহ করবার অনুমতি দিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। অনেক দিনের এই অভিজ্ঞতা থেকেই তিনি মৃতদেহ দাহ করতে অনুমতি দিতে পারেননি। আচ্ছা, কেন আপনার সন্দেহ হলো যে এই লোকের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি? দেখুন স্যার, কারণ ঠিক করে বুঝিয়ে বলা মুশকিল। আসলে যারা ওই মৃতদেহ এখানে নিয়ে এসেছিল তারা আমাকে বলেছিল যে কলেরায় মৃত্যু হয়েছে। এখন কথা হচ্ছে, আমি এর আগে হাজার হাজার কলেরার মরা দেখেছি, কিন্তু এনার দেহে সে রোগের কোনো চিহ্নই নেই। আচ্ছা, তাই এর মৃত্যু সম্বন্ধে আমার একটা সন্দেহ হয়, আর তার উপর নির্ভর করেই আমি পুলিশে খবর দিই। এনার কিসে মৃত্যু হয়েছে মানে আপনি আন্দাজ করতে পারেন? এখনো আমি কিছুই ঠিক করে উঠতে পারিনি স্যার। আসলে কোনো রোগে মারা গেছেন বলে তো আমার মনে হয় না। আচ্ছা, কলেরায় মারা গেলে কি আপনি মৃতদেহ দেখেই বুঝতে পারতেন? নিশ্চয়ই বুঝতে পারতাম। কলেরায় মারা গেলে দেহে তার লক্ষণ থাকত, এতে তার কিছুই নেই। যদি অন্য কোনো রোগে মারা গিয়ে থাকেন? বললাম তো স্যার, কোনো রোগেই এর মৃত্যু হয়েছে বলে আমার তো মনে হয় না। তাই? কারণ মৃতদেহে তো কোনো রোগেরই চিহ্ন নেই। আমার মনে হয় স্যার, কোনো না কোনো কারণে হঠাৎ করে এনার মৃত্যু হয়েছে। আপনার ধারণাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু যে সমস্ত লোকগুলো এই মৃতদেহ দাহ করবার জন্য নিয়ে এসেছিল তারা পালিয়ে গেল কিভাবে? কি বলি বলুন তো স্যার, আমি যেই থানায় খবর পাঠালাম অমনি তারা বুঝতে পারলো যে তারা বিপদে পড়তে চলেছে, তাই সুযোগ বুঝে যে যার মতো কেটে পড়েছে। অদ্ভুত, আপনার সন্দেহ হলো তবু আপনি যেতে দিলেন কেন? স্যার, আমি তো আর পুলিশ নই, সাধারণ চাকুরিজীবী লোক, ছাপোষা। তাও আমি তাদের অপেক্ষা করতে বলে দিয়েছিলাম। আর আমার আন্ডারে যে কয়েকজন ডোম আছে তাদেরও বলে দিয়েছিলাম যে যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ পর্যন্ত লোকগুলো যেন পালাতে না পারে। কিন্তু স্যার, ডোমরা আমার সে কথা রাখতে পারেনি। আর যা অন্ধকার এখানে, সেই অন্ধকারের সুযোগে লোকগুলো পালিয়েছে হয়তো। ডোমরাও কেউ ধরতে পারেনি। কর্মচারীর কথা শুনে যে ডোমের ওপর তিনি নজর রাখার দায়িত্ব দিয়েছিলেন তাকে ডেকে পাঠালাম। যে লোকগুলোই মৃতদেহ বয়ে নিয়ে এসেছিল তারা পালিয়ে গেল কিভাবে? আগে বলো। আরে তোতলাচ্ছ কেন, বলবে তো? স্যার, ওই মঠে 4 জন লোক তো ওই মৃতদেহ নিয়ে এখানে এসেছিল। 4 জন? হ্যাঁ স্যার, 4 জন। আচ্ছা, তাদের মধ্যে 2 জন তো আবার মৃতদেহ এনে রাখতে না রাখতেই পার প্রায় সঙ্গে সঙ্গেই চলে গেছিল স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, বডি নামিয়ে রেখেই চম্পট। তারপর দাহ করার জন্য বাকি রইল শুধু 2 জন মাত্র লোক। তো ঘাটবাবু দেখে তাদেরকে বলে দিলেন যে যতক্ষণ পুলিশ এসে দাহ করবার আদেশ না দিচ্ছে ততক্ষণ তারা যেন সেখানে অপেক্ষা করে, তার আগে বডি দাহ হবে না। আরে সেসব আমি শুনেছি, তারপর কি হলো বলো? লোকগুলো যাতে পালাতে না পারে তা দেখার ভার তো তোমার উপরই দেওয়া হয়েছিল। আগে হ্যাঁ স্যার, বলছি স্যার, মানে আমি তাদেরকে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখার চেষ্টাও করেছিলাম। কিন্তু স্যার সে সময় তারা 2 জন দুদিক দিয়ে পালানোর চেষ্টা করে। আমি একজনকে জাপটে ধরেছিলাম স্যার, কিন্তু আরেকজন আবার সেই সুযোগে পালিয়ে যায়। আমি তো স্যার একা, আর ওরা 2 জন, বুঝতেই পাচ্ছেন। আমি যাকে ধরতে পেরেছিলাম তাকে এখানে বসিয়েও রেখেছিলাম। আমি এখানেই তার সামনেই দাঁড়িয়েছিলাম স্যার। কিন্তু স্যার কিছুক্ষণ বসে থাকার পর ওই লোকটা দূরে একটা মানুষ দেখতে পায়। তারপর? আর আমাকে বলে যে ওই দেখো, যে লোকটা পালিয়ে গেছে সে ওখান দিয়ে যাচ্ছে। তো এই কথা শুনে স্যার আমার মাথায় পুরো চিরিক লেগে গেল। আর একে অন্ধকার,
তারপর ওই অবস্থা, আগে পিছু না ভেবে আমি অন্য লোকটাকে ধরতে দৌড় দিয়ে দিলাম। আহ কিন্তু স্যার গিয়ে দেখলাম সেটা একটা মেয়ে মানুষ স্যার। তো দেখেই আমি ফিরে চলে এসেছি। আর এসে দেখেছি স্যার, আমি এখানে যাকে বসিয়ে রেখে গেছিলাম সে ব্যাটাও আর নেই, পালিয়ে গেছে। মানে অন্ধকারের মধ্যে কোন দিকে গেছে হুজুর আমি বলি কেমন করে। বাহ, আমি তাও নানা দিকে খোঁজাখুঁজি করেছি, কিন্তু তারপর ওই 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 প্রহরী স্যার এখানে চলে এলো। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। উদ্ধার করেছো আমায়, সরি বলছে আবার। ডোমের কাছে এসব শুনে আর বুঝতে বাকি রইল না যে শুধু তার বোকামির জন্যই লোকটা পালাতে পেরেছে। লোকগুলো এইভাবে পালিয়ে যাওয়ায় যে কতখানি ক্ষতি হতে পারে তা সহজেই বোঝা যায়। মৃতদেহ যারা ঘাটে নিয়ে এসেছিল তাদের পাওয়া না গেলে ওই মৃতদেহ কোথা থেকে আনা হয়েছে তা ঠিক করা খুব একটা সহজ হয় না। তার উপর এটা যদি একটা খুনের মোকদ্দমাই হয়ে দাঁড়ায় তাহলে ওই মোকদ্দমার খোঁজ করা প্রায় অসাধ্যই হয়ে ওঠে। সে যা হোক, এক্ষেত্রে তারা পালালেও তেমন ভয়ের বিশেষ কারণ ছিল না, কারণ এই ঘটনা যদি খুন মোকদ্দমাতেই পরিণত হয় তাহলে আমাদের আলাদা করে হত্যাকারীর খোঁজ করতে হবে না। সে নিজেই আগে থেকে থানায় এসে আত্মসমর্পণ করে বসে আছে, আর যে মারা গিয়েছে তার নাম আর ঠিকানাও সেই আমাদেরকে বলে দিয়েছে। মৃতদেহটা ঘাটের কর্মচারী নিজের চোখে দেখেছিলেন, আর দেহে কলেরা রোগের কোনো রকম লক্ষণ না দেখতে পেয়েই তার সন্দেহ হয়। কিন্তু তিনি স্বচক্ষে দেখলেও আমি তার কথার উপর পুরোপুরি নির্ভর করতে পারছিলাম না। নিজের চোখে মৃতদেহটা আরেকবার ভালো করে দেখব বলে ঠিক করলাম। রাজচন্দ্র দাস আগেই আমাকে বলেছিলেন যে তার এক চড়ে রসিক ইহজীবন ত্যাগ করেছে। রসিকের মৃতদেহ দেখার আমার আসল উদ্দেশ্য হল যে তার গালে চড়ের কোনো রকম চিহ্ন আছে কিনা সেটা দেখা। সেই কর্মচারীকে সঙ্গে নিয়ে আমি রসিকের মৃতদেহটা ভালোভাবে দেখতে লাগলাম। তার গালে চড়ের কোনো রকম চিহ্নই দেখতে পেলাম না। সেখানে সেই সময় যে ডোম উপস্থিত ছিল তখন তাকে সেই মৃতদেহ সম্পূর্ণরূপে বিবস্ত্র করতে বললাম। আদেশমাত্র তার অঙ্গে যে সমস্ত বস্ত্র ছিল তা খুলে সে দূরে রেখে দিল। দুটো বাতির সাহায্যে সেই মৃতদেহের সমস্ত অঙ্গ খুব ভালোভাবে দেখলাম। প্রাথমিকভাবে কোনো জায়গাতেই বিশেষ কোনো চিহ্ন দেখা গেল না, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তার বুকে 1 পয়সা মাপের একটা কালো রঙের গোল চিহ্ন চোখে পড়ল। ভালো করে দেখে বুঝতে পারলাম সেটা একটা লোহার পেরেকের গোল অংশ, পেরেকের মাথা। মনে হলো ওই পেরেকটা জোর করে তার বুকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রক্ত বেরোনোর কোনো চিহ্ন দেখা গেল না। আঙুল দিয়ে ওই পেরেকটা আস্তে আস্তে ওঠাবার চেষ্টা করলাম। দেখলাম তা ভালোভাবে বিঁধে রয়েছে। খুব জোর দিয়ে না ওঠালে তা সহজে দেহ থেকে আলাদা করা যাবে না। সুতরাং ওঠাবার আর চেষ্টা না করে যেমন অবস্থায় তা দেহের সঙ্গে বিঁধেছিল তেমনভাবেই রেখে দিলাম। এখন বুঝতে পারলাম রসিকের বুকে ওই লোহার পেরেক ঢুকেই তার মৃত্যু হয়েছে। কলেরা রোগে তার মৃত্যু হয়নি, বা শুধুমাত্র একটা চড়ে তার ইহজীবন শেষ হয়নি। রাজচন্দ্র দাস ঘোষ সেই সময় আমাদের সঙ্গে সেখানে ছিলেন, আর আমাদের মতো ওই লোহার পেরেক তিনিও সেই মৃতদেহে স্বচক্ষে দেখলেন। দেখুন রাজচন্দ্রবাবু, যদি আপনার একটা মাত্র চড়েই ইনি মারা গিয়ে থাকেন তাহলে এর বুকেই লোহার পেরেক কিভাবে বিঁধল? আমার তো মনে হয় না যে কেবলমাত্র চড়ে এর মৃত্যু হয়েছে। এনার বুকেই লোহার পেরেক ঢুকেই ইনি মারা গিয়েছেন। এ সম্বন্ধে কি আপনি এখন কিছু বলতে চান? না স্যার। দেখুন, এই লোহার পেরেক যদি আপনি এর বুকে ঢুকিয়ে দিয়ে থাকেন তাহলে এখনো বলতে পারেন। আপনি যখন নিজের দোষ স্বীকার করতে নিজে থেকেই এসেছেন তখন আসলে যা ঘটেছিল সেটাই পরিষ্কার করে বলা আপনার উচিত। কিছুটা সত্যি কিছুটা মিথ্যে বলে আমাদের অযথা কষ্ট দেওয়া আপনার উচিত নয়, কারণ অনুসন্ধানের শেষে সমস্তই বেরিয়ে পড়বে, কোনো কথাই গোপন থাকবে না। হ্যাঁ, কাজেই কিছু বলার থাকলে এখনই বলুন। আমি আপনার কাছে সব সত্যি কথাই বলেছি স্যার।
কোনো কথাই গোপন করিনি। আর যদি কিছু লুকোনোর ইচ্ছে থাকতো তাহলে আমি নিজের ইচ্ছে থানায় গিয়ে আত্মসমর্পণ করব কেন স্যার? এ ব্যাপারে তো আপনারা আগে থেকে কিছু জানতেনই না। কে খুন হলো, কে খুন করলো, এ খবর আপনাদের কাছে আসেওনি। সুতরাং আপনারা যে আমাকে ধরতে পারবেন তারই বা সম্ভাবনা কী ছিল বলুন? এ অবস্থায় আমি নিজে গিয়ে আপনাদের কাছে আত্মসমর্পণ করতে যাব কেন? এখন দেখুন, আগে থেকেই তার বুকে যদি কোনো ওই লোহার পেরেক বিঁধে থাকে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তাকে শুধু একটা চর ছাড়া কিছু মারিনি, আর সেই চরের পরই সে যেখানে পড়ে যায় আর সেখানেই মারা যায়। তাই আমার মনে হয়েছে যে আমার চরেই তার মৃত্যু ঘটেছে। রাজচন্দ্র দাসের কথা শুনে আমি সেই মুহূর্তে কিছুই ঠিক করে উঠতে পারলাম না। ওর বলা কথাগুলো নিয়ে মনে মনে একটু ভাবনা চিন্তা করতে লাগলাম। মনে হলো যে এ পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি, রাজচন্দ্র বলে না দিলে তা কোনোভাবেই আমাদের জানবার উপায় ছিল না। মৃতদেহটা কার, কোথা থেকে তাকে সেখানে আনা হয়েছে, আর কেই বা তাকে নিয়ে এসেছে, না, কিছুই জানতে পারতাম না। ধরা যাক রাজচন্দ্র দাস আমাদের কাছে যায়নি বা আমাদেরকে কিছুই বলেনি। শ্মশানঘাট থেকে পাঠানো খবর পেয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আর মৃতদেহ যারা এখানে বয়ে নিয়ে এসেছিল তাদেরও কারও কোনো খোঁজ পাইনি। শ্মশানঘাটে এসে শুধুমাত্র ওই মৃতদেহই যা দেখতে পেয়েছি। তার বুকে পেরেক বিঁধে আছে তাও দেখেছি। এ অবস্থায় এ কার মৃতদেহ, প্রথমত সেটা খুঁজে বের করাই সহজ নয়। তার উপর কে খুন করেছে বা আদৌ খুনের ঘটনা কিনা তা তদন্ত করে বের করা যে কতখানি কঠিন তা সহজেই বোঝা যায়। না, সত্যি রাজচন্দ্র দাস নিজে এসে থানায় ধরা না দিলে তার এই অপরাধ আমরা সহজে প্রমাণ করতে পারতাম বলে মনে হয় না। প্রমাণ হওয়া তো দূরে থাকুক, রাজচন্দ্র দাসের মাধ্যমে যে এই ঘটনা ঘটেছে তাই বা জানতে পারতাম কিভাবে? তার উপরে রাজচন্দ্র দাস নিজে এসে আত্মসমর্পণ করে যে সমস্ত কথা বলে নিজেকে বিপদে ফেলেছেন তাই বা একেবারে অবিশ্বাস করি কি করে। হয়তো হতে পারে অন্য কোনো লোক তার বুকে পেরেক বিঁধিয়ে দিয়েছিল। রাজচন্দ্র হয়তো তার কিছুই জানেন না। যে লোক পেরেক বিঁধিয়ে দিয়েছে, রসিক তারই উদ্দেশ্যে গাল দেওয়ার সময় সেখানে রাজচন্দ্র গিয়ে উপস্থিত হয় আর তাকে চর মারে, আর তারপর রসিক সেখানে পড়ে মারা যায়। মনে মনে এমন নানা রকম চিন্তা করতে লাগলাম, কিন্তু সেই সমস্ত চিন্তাকে বিশেষ আমল না দিয়ে তক্ষুনি তদন্ত শুরু করে দিলাম। মৃতদেহ আপাতত সেই জায়গায় প্রহরীর জিম্মাতেই রইল। রাজচন্দ্র দাসকে সঙ্গে নিয়ে প্রথমে রাজচন্দ্রের বাড়িতেই গিয়ে উপস্থিত হলাম। ঘটনার জায়গাটা সরজমিনে দেখে আসা দরকার। এই যে স্যার, এইখানে, ঠিক এইখানে দাঁড়িয়ে রসিক আমাকে গালি দিয়েছিল, আর এই জায়গাটাতেই আমি ওকে চড় মারি। আর এই জায়গাটায় সে পড়ে মারা যায়। আচ্ছা, রসিকের বাড়ি? রসিকের বাড়ি স্যার এই যে, এই বাড়িতে রসিক বাস করত। রাজচন্দ্র দাসের কথা শুনে ওই জায়গার প্রত্যেককেই একে একে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কেউই কিছু বলতে পারল না, বা হয়তো ইচ্ছে করেই বলল না। রাজচন্দ্র দাস যা বললেন তা সমর্থন করবার বা তার বিপক্ষে কোনো কথা বলতে পারে এমন কোনো লোককে সেখানে পেলাম না। রসিক যে বাড়িতে বাস করত, রাজচন্দ্র দাস তা আমাদেরকে দেখিয়ে দিলেন। বাড়িটা রাজচন্দ্র দাসের বাড়ির কাছেই। আমরা ওই বাড়িতে ঢুকে পড়লাম। সেটা একটা মেস বাড়ি। পরিবার নিয়ে কেউ ওই বাড়িতে বাস করেন না। কিছু স্কুল ছাত্র আর কয়েকজন অফিসের কর্মচারী ওই বাড়িতে থাকেন। বাড়িতে যেতে একজন মাঝবয়সী যুবক আমাদের সামনে এসে উপস্থিত হলেন। আপনি? এই বাড়ির সঙ্গে আপনার কোনো রকম যোগাযোগ আছে নাকি? তা খানিকটা আছে বই কি। আমি এই বাড়িতেই থাকি, আর এই বাড়ির সব বন্দোবস্তের ভার এখন আমারই ওপর। ও, আপনি তাহলে এই বাড়ির ম্যানেজার? হ্যাঁ, কেন, আপনার কি দরকার? দরকার তো অনেক আছে ম্যানেজার বাবু। আপনাদের কাছে আমার অনেক কথা জানবার আছে। আপনি বোধহয় জানেন না আমি কি। আমি একজন পুলিশ কর্মচারী। একটা খুনের মামলার তদন্ত করতে আসছি। এত রাত্রে? তা দিনের বেলা আসলেই পারতেন। এখন বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছেন,
আপনি দিনের বেলা আসবেন। আমাদের দিয়ে কোনো রকম সাহায্য হওয়ার সম্ভাবনা থাকলে নিশ্চয়ই করব। শুনুন ম্যানেজারবাবু, বিশেষ দরকার না হলে কি এই রাত্রিবেলা আপনাদেরকে বিরক্ত করতে এসেছি? কাল দিনের বেলা আসলে যদি চলতো, তাহলে এত রাতে এখানে আসবো কেন, তাই না? বলুন, আমাদেরকে কি করতে হবে? বিশেষ কিছুই করতে হবে না, শুধু আমি আপনাদেরকে যে সমস্ত কথা জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে, আর তারপরেই আপনাদের মুক্তি। কি জানতে চান বলুন। আমার পক্ষে যতটা সম্ভব তার উত্তর আপনি এখনই পাবেন। আপনাদের এই বাড়িতে রসিক নামে কোনো ভদ্রলোক থাকেন? হ্যাঁ, রসিকবাবু এই বাড়িতেই থাকেন। তিনি কি এখন আছেন? আমি ঠিক বলতে পারবো না, সম্ভবত তিনি তার ঘরে শুয়ে আছেন। যদি আপনি একবার দয়া করে দেখে আসেন তাহলে খুব উপকৃত হই। আমার কথা শুনে তিনি তক্ষুনি চলে গেলেন, আর প্রায় তখনই ফিরেও এলেন। না মশাই, তিনি তার ঘরে নেই। তিনি কি কোনো বিপদে পড়েছেন নাকি? না, তা ঠিক বলা যায় না, তবে তিনি জগতের সমস্ত বিপদ থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। মানে কি বলছেন? কিছুই বুঝে উঠতে পারলাম না। মানে অতি পরিষ্কার ম্যানেজারবাবু, তিনি আর ইহজগতে নেই, সুতরাং ইহজগতের সমস্ত বিপদ থেকেই তিনি মুক্তি পেয়ে গিয়েছেন। সে কি? কোথায়? কিভাবে মারা গেলেন? সেটাই তো প্রশ্ন। সেটা জেনে গেলে আপনাকে এত রাতে আর কষ্ট দিতে আসতে হতো না। সেই তদন্ত করতেই আমার এখানে আসা। এরপর ম্যানেজার ওই বাড়ির সমস্ত লোককে ডেকে পাঠালেন। তার কথা শুনে সবাই ঘুম থেকে উঠে এসে আমার চারপাশ ঘিরে দাঁড়ালেন। প্রত্যেকেই আমাকে নানা কথা জিজ্ঞেস করতে আরম্ভ করে দিলেন। অফিসার, কি হলো কি? রসিকবাবু কই? তিনি কি একেবারে মরে গেছেন? মরে গেছেন? এ কই মারা গেলেন? কোনো মহিলার বাড়িতে মারা গেলেন নাকি? তাই হবে বোধহয়, কিন্তু তাকে মারলো কি? আপনি কি করে জানতে পারলেন? যে মেরেছে সে ধরা পড়েছে তো? যার যা মনে আসতে লাগলো তিনি তাই বলতে লাগলেন। তার মধ্যে একটা ছেলে বলে উঠল, আরে বাবা, আসল আসামিকে ছেড়ে দিয়ে আমাদের মধ্যে কারে কারে ধরে আসামি বানাইতে পারে সেইটা দেখার জন্য এখানে এসে। তা নয় তো কি, নির্দোষকে নিয়েই যত টানাটানি। তাদের অবস্থা দেখে কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে যে যা বলতে লাগলো তাই শুনতে লাগলাম। এই কলকাতা শহরে যে সমস্ত স্কুলের ছাত্র বা অফিসের কর্মচারী বা কেরানি মহল থাকেন, তাদের ধরনই এমন। প্রথমত, কোনো কথা তারা ভালোভাবে বোঝার চেষ্টাই করেন না। যা ইচ্ছে তাই বলে সরকারি কর্মচারীদের অযথা বাজে কথা বলে দেন। তাদের ধারণা যে সরকারি কর্মচারী মাত্রই অবিশ্বাসী, ঘুষখোর আর নিরীহ লোকেদের সর্বনাশ করাই তাদের একমাত্র কাজ। এই বিশ্বাসের উপর নির্ভর করেই যে কোনো সরকারি কর্মচারীর সঙ্গে তাঁদের কোনো রকম দেখা সাক্ষাৎ হলেই অমনি তাদের সম্বন্ধে বাজে কথা বলতে আরম্ভ করেন। তাদের সামনেই তাদের বিপক্ষে নানা রকম মন্তব্য করতে থাকেন। যে সমস্ত উদ্ধত স্বভাবের কর্মচারীরা তক্ষুনি তার প্রতিবাদ করতে আরম্ভ করেন, তাদের সঙ্গেই তক্ষুনি গোলযোগ বেঁধে ওঠে, আর শেষে তার ফল বিষময় হয়ে দাঁড়ায়। আর যে সমস্ত কর্মচারীরা তাদের স্বভাব ভালোভাবে জানেন, তারা ওই সমস্ত কথা শুনেও শোনেন না বা ওসব কথায় কোনো পাত্তা দেন না। তাদের যা বলার সব কথা শেষ হয়ে গেলে শেষে তাদের দিয়েই আবার সমস্ত কাজ উদ্ধার করে নিতে জানেন। তার উপর যে সমস্ত কর্মচারীরা তাদের পক্ষ নিয়ে সেই সময় যদি দু চারটে কথা বলতে পারেন, অর্থাৎ সরকারি কর্মচারীরা সমস্তই অত্যাচারী, সমস্তই ঘুষখোর, সবাই অবিশ্বাসী, এমন দু চারটে কথা বলে তাদের মতে মত দিতে পারলে যে কাজ করবার জন্য তিনি এসেছেন তা নির্বাহ করতে তাকে কোনো রকম কষ্টই পেতে হয় না। সেই জায়গায় চুপ করে বসে থাকলেও তার সমস্ত কাজ তারা আপনা থেকেই বিশেষ আগ্রহ ও যত্নের সঙ্গে নির্বাহ করে দিয়ে থাকেন। এমন উদাহরণ আমি শয়ে শয়ে দেখাতে পারি। আমি এই সমস্ত ছাত্র চাকরিজীবীদের অবস্থা ভালো মতো জানতাম, সুতরাং তাদের কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। এমনকি তাদের কথা সমর্থন করে পুলিশ কর্মচারীরা যে একেবারে অকর্মণ্য তার দু একটা উদাহরণও দিলাম। দেখলাম আমার উপর সবাই সন্তুষ্ট হলেন। এরপর নিজে থেকেই আর কথা না বাড়িয়ে আমাকে সব রকম সাহায্য করতে তৈরি হয়ে গেলেন। অসঙ্গত কথা ছেড়ে দিয়ে সঙ্গত আলোচনা শুরু হল।
ম্যানেজার সাহেব বাকি সবাইকে চুপ করতে বলে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। রসিকবাবু কি সত্যিই মারা গেছেন? সত্যিই মারা গেছেন। তার স্বভাব চরিত্র যেমন ছিল তাতে আমরা আগেই ভেবেছিলাম যে শেষে তার এমনই কিছু একটা হবে। তা কোথায় মারা গেলেন? কোনো মহিলার বাড়িতে কি? না, তার চরিত্র একদিন আমরা যা দেখে এসেছি তাতে তো আমরা একরকম ভেবেই রেখেছিলাম যে হয় বেশ্যাবাড়িতে, না হয় মদ খেয়ে কোনো ঝুট ঝামেলায় পড়ে তার জীবন যাবে। আপনারা যেমন ভেবে রেখেছিলেন ঠিক সেটাই ঘটেছে, কিন্তু কিভাবে যে ঘটল তার এখনো পর্যন্ত কিছুই ঠিক করে উঠতে পারিনি। সেজন্যই আপনাদের কাছে আসা। আচ্ছা, রসিকবাবু কি সবসময় নেশা করে থাকতেন? সব সময় না হলেও রাত্রিবেলা প্রায়ই মদ খেয়ে বাড়ি আসতেন। আমরা সমস্ত দিনেও কখনো জানতে পারতাম না যে কখন ফিরে এসেছেন। তার খাবার তো প্রায়ই পড়ে পড়ে নষ্ট হতো। বেশ্যাবাড়ি? কোন বেশ্যাবাড়িতে তার যাতায়াত ছিল? তা আমরা বলতে পারবো না, এ আমাদের অনুমান। তবে হ্যাঁ, আমরা ভালোই বুঝতে পারতাম যে রসিক নিশ্চয়ই বেশ্যাবাড়ি যাতায়াত করছে। তার উপর আরও একটা ভয়ানক দোষ দেখা দিয়েছিল। কিরকম? আপনি তো দেখতেই পাচ্ছেন যে ভদ্রপাড়ার মধ্যে আমাদের এই মেজ বাড়ি। আমরা যে সময় বাড়িতে থাকতাম না, সে একা থাকত। সেই সময় কাছাকাছি কোনো বাড়ির কোনো মেয়ে বা মহিলা জানালার কাছে আসার বা ছাদের উপরে উঠবার জো ছিল না। কেন? মেয়ে মানুষ দেখতে পেলেই সে ঠাট্টা তামাশা শুরু করে দিত, অশ্লীল ভাষায় কথা বলতো, খারাপ ইঙ্গিত করত। এর জন্য কতদিন প্রতিবেশীদের কাছে আমাদেরকে কথা শুনতে হয়েছে। আমরা একরকম ঠিক করেই রেখেছিলাম, তাকেও বলে দেওয়া হয়েছিল যে এই মাসের এই কয়েকটা দিন কেটে গেলেই তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আচ্ছা। আসলে অনেকদিন আগেই আমরা তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ঠিক করেছিলাম, কিন্তু বাড়ির হিসাবে অনেকগুলো টাকা তার কাছে পাওনা থাকায় বলতে পারেন দায়ে পড়েই এতদিন থাকতে দিতে হয়েছে। কিন্তু এই মাসে আমরা সেই টাকার আশাও ছেড়ে দিয়েছিলাম। তাকে বলে দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যেই তিনি যেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনিও আমাদের কথায় রাজি হয়েছিলেন। শুনেছি অন্য বাড়ির খোঁজও করতে শুরু করেছিলেন। আচ্ছা, সে যাই হোক, এখন তার মৃতদেহ পেলেন কোথায়? মৃতদেহ পাওয়া গেছে কাশীমিত্রের শ্মশান ঘাটে। সে কি, সেখানে নিয়ে গেল কে? শুনেছি তো তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন। বন্ধু বান্ধবদের মধ্যে এক তো আমরাই আছি, আত্মীয় স্বজন কেউ এখানে আছে বলে তো আমাদের মনে হয় না, কারণ এতদিনে তো কখনো তেমন কারো কথা শুনিনি। যারা দাহ করবার জন্য নিয়ে গিয়েছিল তাদেরকে পেয়েছেন তো? তারা কি বলে? তাদেরকে পাওয়া যায়নি, ঘাটে মৃতদেহ ফেলে রেখেই তারা পালিয়েছে। তা মারা গেছেন কিসে? মৃতদেহ যারা নিয়ে গিয়েছিল তারা বলেছিল যে কলেরা রোগে মারা গেছেন, কিন্তু মৃতদেহর বুকে একটা বড় লোহার পেরেক বিঁধে আছে। আমাদের ধারণা সম্ভবত সেটাই তার মৃত্যুর কারণ। কিন্তু তার বুকে লোহার পেরেক বিঁধল কে? সেটা জানবার জন্যই তো তদন্ত করছি ম্যানেজারবাবু। আপনি বাড়ির সবাইকে জিজ্ঞেস করে দেখুন যে এখান থেকে ওই রসিকবাবুর দেহ সৎকার করবার জন্য কেউ গেছিল কিনা। না না, তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। তার কথা শুনে সবাই বলে উঠলেন, আচ্ছা ম্যানেজারবাবু, রসিক যদি এই বাড়িতে বা এর কাছাকাছি কোনো জায়গায় খুন হতেন তাহলে সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারতেন। জানতে পারারই কথা। আর আপনাদের বাড়ি কিংবা তার কাছাকাছি অন্য কোনো জায়গায় যদি রসিকবাবুর মৃতদেহ পাওয়া যেত তাহলে ওই জায়গা থেকে ওই মৃতদেহ কাশীমিত্রের ঘাটে নিয়ে যাওয়ার সময়ও আপনারা বোধহয় জানতে পারতেন। হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারতাম। আর আমরা ছাড়া এখানে তার এমন আর কোনো আত্মীয়ের কথা আমি মনে করতে পারছি না যারা ওই মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যেতে সহজে রাজি হবে। আচ্ছা, আমার তো মনে হয় যারা ওকে খুন করেছে তারাই ওই মৃতদেহ তাড়াতাড়ি দাহ করার জন্য কাশীমিত্রের ঘাটে নিয়ে গিয়ে থাকবে, যাতে সব প্রমাণ তাড়াতাড়ি লোপাট হয়ে যায়। কিন্তু যিনি তাকে মেরেছেন তিনি বলছেন ওই মৃতদেহ তিনি কোথাও নিয়ে যাননি। রসিকের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব তার মৃতদেহ দাহ করতে নিয়ে গেছে। ও, তাহলে রসিকবাবুকে যিনি খুন করেছেন তাকে ধরতে পেরেছেন আপনারা? তা কোথায় তিনি? তিনি আপনাদের সামনেই দাঁড়িয়ে আছেন।
আপনারা রাজচন্দ্র দাসকে চেনেন? হ্যাঁ, এই ভদ্রলোককে হুম। নিশ্চয়ই, খুব ভালো করেই চিনি। ইনি তো আমাদের প্রতিবেশী, আরে আমাদের পাশেই তো থাকেন। ইনি রসিকবাবুকে খুন করেছেন। কি বলছেন স্যার? কেন আমাদের সঙ্গে মিথ্যে ঠাট্টা করছেন বলুন দেখি? রাজচন্দ্রবাবু নিরীহ ভদ্রলোক, এনাকে দিয়ে এ কাজ কিছুতেই হতে পারে না। এমনকি যদি আমরা সচক্ষে এনাকে খুন করতে দেখি, তাহলেও আমাদের কিন্তু বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়াবে। আমি আপনাদের সঙ্গে ঠাট্টা করছি না ম্যানেজারবাবু। আপনি রাজচন্দ্র দাসকে জিজ্ঞেস করে দেখুন না, তিনি নিজে কি বলেন। হ্যাঁ, কি দাদা, এসব কি শুনছি? হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন। মানে রসিক আমার হাতেই মারা গেছে, মানে আমার তাই মনে হয় আর কি। হ্যাঁ, তা কিভাবে হলো এসব? এরপর রসিকের মৃত্যু সম্বন্ধে রাজচন্দ্র আমায় যা যা বলেছিলেন সেসব আবার এদের বর্ণনা করে বললেন। অর্থাৎ রাজচন্দ্রকে রসিকের গালাগালি, রাজচন্দ্রের তাঁকে চর মারা এবং তারপর পড়ে গিয়ে রসিকের মৃত্যুর ঘটনা। কিন্তু এ কেমন করে হবে? আপনার বাড়ির সামনে মানে তো আমাদেরও মেস বাড়ির সামনে, সেখানে এই এত কিছু হয়ে গেল, অথচ আমরা তার কিছুই টের পেলাম না। আর আপনি যে সময়ের কথা বলছেন সে সময় আমাদের বাড়ির অনেকেই তো বাড়িতে ছিলেন। এমন একটা ভয়ানক ঘটনা বাড়ির সামনে হলে আমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই তা জানতে পারতেন। আর একটা মাত্র চড়েই যদি তার মৃত্যু হয়ে থাকে, তাহলে তাহলে তার বুকে ওই লোহার পেরেক বিঁধল কিভাবে? তা আমি বলতে পারবো না। তাকে দাহ করবার জন্য কে নিয়ে গিয়েছিল? সেটাও আমি বলতে পারি না। মানে রসিক ওইখানে ওইভাবে পড়ে যাওয়ার পর আমি আমার বাড়ির ভিতরে চলে গিয়েছিলাম। মানে হঠাৎ করে এরকম কিছু ঘটে যাওয়ার পর আমার মনের স্থিরতা ছিল না, সেটাই স্বাভাবিক। তাই আমি বাড়ি থেকে বেরোইনি। তবে পরে আমি শুনেছিলাম যে তার ওই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা তার মৃতদেহ নাকি নিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে আপনারাই ওই মৃতদেহ সৎকার করতে নিয়ে গেছেন। না 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 না, দেখুন আমরা এখানে অনেক দিন আছি, অনেক বছর। আপনার সঙ্গে আলাপ পরিচয় তেমন না থাকলেও আপনাকে আমরা চিনি, মানে ভালো মতো চিনি। জানি যে আপনি নিতান্ত ভদ্রলোক, নিজের বাড়িতে চুপচাপ পরিবার নিয়ে বাস করেন। আজ পর্যন্ত আপনার সঙ্গে কারও কখনো ঝুট ঝামেলা হতে দেখিনি বা শুনিনি। সুতরাং এমন একটা কাজ যে আপনাকে দিয়ে হতে পারে, সেটা কিন্তু বিশ্বাস করা শক্ত। না, আপনি যা বলছেন তা বিশ্বাস করতে আমাদের অসুবিধেই হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন দেখি, আজ রসিক যদি অশ্লীল ভাষায় রাস্তার ওপর দাঁড়িয়ে গাল দিত, তাহলে আমরা কেউ না কেউ তা জানতে পারতাম না? তার উপর সে খুন হয়ে রাস্তার ওপর পড়ে থাকলে নিশ্চয়ই ওই জায়গায় লোকের ভিড় হয়ে যেত, আমরাও নিশ্চয়ই দেখতে বা জানতে পারতাম। বিকেল থেকে রাত 9টা-10টা পর্যন্ত আমাদের এই বাড়ির কেউ না কেউ কতবার ওই জায়গা দিয়ে গেছে এসছে তার ঠিক ঠিকানা নেই। আপনি কি মনে করেন যে আমরা সবাই চোখে কাপড় বেঁধে ওখান দিয়ে যাতায়াত করেছি? তাছাড়া বলুন দেখি, আমরা যদি রসিকের মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে না থাকি, তাহলে এখান থেকে আর কোন লোক নিয়ে যাবে? আর নিয়ে গেলে আমরা একেবারে জানতে পারবো না, তাই বা কি করে হয়? না মশাই, আমার মনে হচ্ছে এই ঘটনা এই জায়গায় আদৌ ঘটেইনি, আর আপনার চড়ে সে মারাও পড়েনি। এ অন্য কোনো জায়গার ঘটনা। আর যে এই কাজ করেছে, আপনি তাকে বাঁচাবার জন্য সমস্ত দোষ আপনার ঘাড়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনি যা বলছেন তা একেবারে অযৌক্তিক নয়। তবে এর মধ্যে একটা কথা ভেবে দেখা দরকার, যে যারা ওই মৃতদেহ সৎকার করবার জন্য নিয়ে গিয়েছিল, তারা যখন দেখল মৃতদেহ সৎকার হলো না, অথচ পুলিশে খবর দেওয়া হলো, তখন তারা বিপদে পড়বে আন্দাজ করে মৃতদেহ ফেলে রেখে সেখান থেকে পালিয়ে গেল। এবার বলুন তো, এমনভাবে যারা পালিয়ে এসেছে, তারা কি আর এখন সহজে স্বীকার করবে যে তারাই ওই মৃতদেহ নিয়ে গিয়েছিল? আপনি ঠিকই বলেছেন স্যার। আচ্ছা, মনে করুন আমরাই ওই মৃতদেহ নিয়ে গিয়েছিলাম, আর তারপর আমাদের বিপদের কথা ভেবে মৃতদেহ শ্মশান ঘাটে ফেলে রেখে আমরা পালিয়ে এসেছি। সুতরাং এখন আর আমরা সেই কথাটা কিছুতেই স্বীকার করব না, তাই তো? এটাই তো বলতে চাইছেন আপনি? ঠিক তাই। কিন্তু স্যার, যে জায়গায় মৃতদেহ পড়েছিল বলে আপনি জানতে পেরেছেন,
আর যে জায়গা থেকে ওই মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে খোঁজ করলেই তো জানতে পারবেন যে সেখানে আদৌ কোনো মৃতদেহ পড়েছিল কিনা, কিংবা সেখান থেকে কোনো মৃতদেহ কেউ তুলে নিয়ে গিয়েছিল কিনা। হুম, এবার যদি খোঁজ নিয়ে জানতে পারেন যে এই জায়গায় রসিকের মৃতদেহ পড়েছিল আর এই জায়গা থেকেই ওই মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমরাই ওই মৃতদেহ নিয়ে গিয়েছিলাম আর আমরাই ঘাট থেকে ভয় পেয়ে পালিয়ে এসেছি। আর তারপর এখন আপনার কাছে মিথ্যে কথা বলছি, কি তাই তো স্যার? ম্যানেজার বাবু, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কেউ যদি এখান থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে গিয়ে থাকে আর মৃত অবস্থায় রসিক যদি কিছুক্ষণ রাস্তার ওপর অমনভাবে পড়ে থাকে, তাহলে নিশ্চয়ই পাড়ার লোকের নজরে পড়তে বাধ্য। অন্তত কেউ না কেউ তা দেখতে পাবেই। ও একটু খোঁজ করলেই এখনো জানতে পারা যাবে। যাই হোক, এখন রসিক কোন ঘরে থাকতো চলুন সেখানে গিয়ে একবার দেখি। আমার কথা শুনে বাড়ির সবাই আমাকে সঙ্গে নিয়ে রসিকবাবুর ঘরে এলেন। দোতলার ওপরে ছোট একটা ঘরে রসিক বাস করত। ঘরের মধ্যে একটা কেওড়া কাঠের তক্তপোষ, আর তার ওপর একটা মাত্র বিছানা পাতা, তার ওপরেই রসিক শুতো। এছাড়া ঘরের একদিকে একটা টিনের বাক্স। জিজ্ঞেস করে জানলাম সেটাও রসিকের। অন্যান্য জিনিসপত্র যেটুকু যা আছে সেগুলোও সবই রসিকের। শুনলাম এসব ছাড়া তার একটা থালা, একটা গেলাস আর দুটো বাটি রান্নাঘরে রাখা আছে। বিছানাটা উল্টে পাল্টে দেখলাম, কোনো রকম চিঠিপত্র বা অন্য কিছু দেখতে পেলাম না। টিনের বাক্সটাও দেখলাম, সেটা তালা দেওয়া। তালা খুলবার চেষ্টা করলাম কিন্তু খুলতে পারলাম না। তারপর বাড়ির সবার থেকে চাবি নিয়ে দেখলাম তার মধ্যে একটা চাবি ওই বাক্সের তালায় লেগে গেল। সেই চাবি দিয়ে বাক্স খুলে দেখলাম তার মধ্যে সামান্য কিছু জামাকাপড় ছাড়া আর কিছুই নেই। রসিকের ঘরে গিয়ে দেখলাম তার ঘর রাজচন্দ্র দাসের অন্দরমহলের প্রায় গায়ে লাগা। রসিকের ঘরে যে জানালা আছে সেটা খোলা থাকলে রাজচন্দ্র দাসের বাড়ির অনেকটা জায়গা দেখতে পাওয়া যায়। বিশেষ করে ওই জানালার পাশেই রাজচন্দ্র দাসের একটা ঘর আছে। ওই ঘরের একটা জানালা রসিকের ঘরের ওই জানালার সঙ্গে ঠিক সোজাসুজি। দুটো জানালা একসঙ্গে খোলা থাকলে দুই ঘর থেকেই দুই ঘরের সমস্তই দেখতে পাওয়া যায়। রাজচন্দ্র দাসকে বাধ্য হয়ে তার ওই ঘরের জানালা প্রায় সর্বদাই বন্ধ করে রাখতে হতো। শুনলাম রসিকের মেজবাড়ির ম্যানেজার তাকে ওই জানলা বন্ধ করে রাখতে বললেও তিনি কিন্তু সেটা বেশিরভাগ খুলেই রাখতেন। এতে নাকি রাজচন্দ্রের নানা রকম অসুবিধা হতো। রসিকের ঘরের অবস্থা দেখে যে জায়গায় রাজচন্দ্র দাস রসিককে চড় মেরেছিলেন আর যে জায়গায় সে মারা পড়ে বলে রাজচন্দ্র আমাদের জানিয়েছিলেন, আমরা সবাই সেখানে গেলাম। ওই জায়গার কাছাকাছি বাড়িতে যারা বাস করতেন তাদেরকে যতদূর সম্ভব সেই রাত্রিতেই ডেকে তোলা হল। কিন্তু রসিকের মৃতদেহ কেউ সেখানে দেখেছেন বা তার মৃত্যু সম্বন্ধে কোনো কথা কেউ শুনেছেন তা কিন্তু কেউই বললেন না। এবার বেশ বুঝতে পারলাম যে রাজচন্দ্র দাস যে সমস্ত কথা বলেছেন তা মোটেই সত্যি নয়। রসিক ওই জায়গায় মারা যায়নি বা ওই জায়গা থেকে তার মৃতদেহ কেউ সরিয়ে নিয়ে যায়নি। কিন্তু এত সব তদন্তের পরেও রাজচন্দ্র দাস তাঁর কথার কোনো রকম পরিবর্তন করলেন না। প্রথম থেকে যা বলে আসছিলেন এখনো তাই বলতে লাগলেন। রাজচন্দ্রকে সঙ্গে নিয়ে এরপর তাঁর বাড়িতে গেলাম। সেখানে তখন তাঁর স্ত্রী আর স্ত্রীর একমাত্র ভাই ছাড়া আর কেউই ছিল না। তাঁদের কাছ থেকে জানতে পারলাম তাঁরা দুজন আর রাজচন্দ্র ছাড়া অন্য আর কেউই এ বাড়িতে থাকেন না। কাজের লোক একজন মাত্র আছে, সে তার কাজ শেষ করে সন্ধ্যের পরেই তার নিজের বাড়িতে চলে যায়, আর পরের দিন ভোরবেলার আগে সে ফেরে না। তাদের জিজ্ঞেস করেও বিশেষ কিছুই জানা গেল না। বাড়ির যে ঘরটার কথা আগে একবার বলেছিলাম, অর্থাৎ রসিকের ঘরের দিকে রাজচন্দ্রের ঘরের একটা জানালা আছে, এবার সেই ঘরের মধ্যে এসে দাঁড়ালাম। রাজচন্দ্র দাসের বাড়িতে এইটাই মাস্টার বেডরুম, আর এটাই সবচেয়ে ভালো ঘর।
রাজচন্দ্র দাস আর তার যুবতী স্ত্রী এই ঘরেই থাকেন। এই ঘরের যে জানালাটা রসিকের ঘরের দিকে, সেটা বন্ধ না রাখলে এই ঘরে কি হচ্ছে না হচ্ছে তার সবই রসিক দেখতে পায়। আমি যখন এ ঘরে আসি তখন ওই জানালাটা বন্ধই ছিল, সেটা খুলেও দেখলাম। ঘরের অবস্থা দেখেও এমন বিশেষ কিছুই বুঝতে পারলাম না যাতে রসিকের মৃত্যুর কারণ কিছুমাত্র আন্দাজ করা যায়। কিন্তু তাও আমার খুব সন্দেহ হল যে রাজচন্দ্র দাসের শোয়ার ঘরের এই জানালার সঙ্গে রসিকের মৃত্যুর কোনো না কোনো যোগ আছে। কিন্তু খোঁজ করে যখন এ ব্যাপারে কোনো রকম প্রমাণ সংগ্রহ করতে পারলাম না, তখন শুধু মনের সন্দেহ নিয়েই বা আর কি করা যেতে পারে। মনের সন্দেহ মনে রেখেই তদন্ত চালিয়ে গেলাম, আর এমনভাবে গোটা রাত কেটে গেল। তদন্তে বিশেষ কোনো ফলও পাওয়া গেল না। পরের দিন মৃতদেহ পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মৃতদেহ পরীক্ষা করে ডাক্তার সাহেব তাঁর মত দিলেন। একটা প্রকাণ্ড লোহার পেরেক, এই যে ঠিক এই জায়গাটায় খুব জোরে হৃৎপিণ্ডের মধ্যে বিঁধে গেছে, আর তাতেই মৃত্যু হয়েছে। ডাক্তার সাহেবের রিপোর্ট পেয়ে আমি রাজচন্দ্র দাসকে দেখালাম, আর তাকে ভালো করে বোঝালাম, সত্যি কথা বলতে বললাম। কিন্তু এবার দেখা গেল রাজচন্দ্র দাস তার হাবভাব বদলে ফেলেছেন। প্রথমে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনলেন। দেখুন প্রিয়নাথবাবু, আপনারা আমাকে যত যাই বলুন না কেন, আমি যেটা জানি না সে ব্যাপারে আমি কিভাবে বলবো বলুন তো? দেখুন, আমি যা জানি আর যতটুকু জানি তার সবটাই আপনাদের বলেছি। তাই আমি যা করেছি তা প্রথম থেকেই আপনাদের কাছে স্বীকার করে আসছি। কিন্তু আপনারা যখন আমার কথা কিছুতেই বিশ্বাস করছেন না, তখন আমি আর কি বা করতে পারি বলুন? হ্যাঁ, ডাক্তার সাহেব বলেছেন তার হৃৎপিণ্ডে পেরেক বিঁধে মৃত্যু হয়েছে। তিনি যখন বলছেন ডাক্তার মানুষ, নিশ্চয় ঠিকই হবে। নিশ্চয়ই মানে? কিন্তু আমি সে ব্যাপারে বিন্দু বিসর্গও জানি না। আপনারা যখন আমার কথা বিশ্বাস করছেন না, তখন আপনাদের কাছে আমি আর সত্যি কথা বলার দরকার বলেও মনে করছি না। কি বলতে চাইছেন আপনি? মানে আমি বলতে চাইছি যে এবার থেকে আপনাদের কাছে আমি মিথ্যে কথাই বলবো। মানে? যে কথা আমি আজ পর্যন্ত স্বীকার করে আসছিলাম সেটা স্বীকার করব না। আরে, এখন আমি বলছি যে আমি এর কিছুই জানি না। আমি তাকে চরও মারিনি, আমার চরে তার মৃত্যুও হয়নি। আশ্চর্য! আপনারা আমাকে যেমন সাজায় দেওয়ার চেষ্টা করুন না কেন, আমি এখন থেকে তার সমস্ত কিছুই অস্বীকার করব। যে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে তাকেই বলবো যে আমি কিছু জানি না। পুলিশ ধরে আমাকে অযথা কষ্ট দিচ্ছে। বাহ! আর আপনি জিজ্ঞেস করলেও আমার থেকে এই উত্তরই পাবেন। তবে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার বিপক্ষে যে সমস্ত সত্যি প্রমাণ পাবেন সেইগুলোই শুধু মানবেন। কিন্তু দোহাই আপনার, মিথ্যে প্রমাণ সাজিয়ে চরম শাস্তি দেবেন না। একটা কথা মনে রাখবেন দারোগাবাবু, আপনাদের কারোর চাকরি কিন্তু চিরস্থায়ী নয়। তাই সামান্য চাকরির খাতিরে আমার বিপক্ষে মিথ্যে সাক্ষী জোগাড় করে অধর্ম করবেন না। এটাই আমার একমাত্র অনুরোধ। শেষ অনুরোধও বলতে পারেন। এই পর্যন্ত বলে রাজচন্দ্র দাস চুপ করলেন, আর আমিও বুঝতে পারলাম রাজচন্দ্র দাস তার মনের অবস্থা সত্যি বদলে ফেলতে পেরেছেন। ভেবে দেখলাম তার উপর কোনো রকম প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি দেখে তিনি বুঝতে পেরেছেন যে এখন যদি কোনো কথা আর স্বীকার নাও করেন তাহলে কোনো রকম শাস্তি তার হতে পারে না। তাই এতদিন তিনি যা বলে আসছিলেন এখন আর তিনি তাও বলতে রাজি নন। তাকে আর কোনো কথা জিজ্ঞেস করলাম না, তার সামনে আর কোনো রকম তদন্তও করলাম না। এরপর থেকে রাজচন্দ্র হাজতেই রইলেন। তার বিপক্ষে খোঁজ নেওয়া চলতে লাগল। এতদিন আমি একাই তদন্ত করছিলাম, কিন্তু এখন থেকে আরও ৩-৪ জন অভিজ্ঞ কর্মচারী আমার সঙ্গে যোগ দিলেন। জানি আমরা তদন্ত করছি সেটা একটা খুন, গুরুতর অপরাধ। তদন্তও তেমনভাবে চলতে লাগল। রসিক যে বাড়িতে থাকত সেই বাড়ির অন্য লোকেদের সম্বন্ধে যা যা খোঁজ নেওয়ার দরকার তার কিছুই বাদ গেল না। কিন্তু তাদের কারো বিরুদ্ধেই কোনো রকম প্রমাণ পাওয়া গেল না। তারা যখন বুঝতে পারলেন যে তাদের উপর আমাদের সন্দেহ হোক বা না হোক, নানা রকমভাবে তদন্ত করে তাঁদের বিপক্ষে আমরা কিছুই পেলাম না, তখন তারাও আমাদের সঙ্গে যোগ দিলেন, যাতে এই হত্যা রহস্যের আসল সত্য সামনে আসে। সবাই তার জন্য চেষ্টা করতে লাগলেন।
রসিক যে অফিসে কাজ করতেন সেখানে যাদের সঙ্গে তার একটু বেশি মেলামেশা ছিল তাদের সম্বন্ধেও খোঁজ নিলাম। বিশেষ করে এদের মধ্যে সমাজের নিচু স্তরে যাদের যাতায়াত আছে তাদের ব্যাপারে ভালো করে খোঁজ নেওয়া হলো। রসিক যে ধরনের জায়গায় যাতায়াত করতেন বলে শুনেছিলাম সেই সমস্ত জায়গাতেও খোঁজ নিলাম, কিন্তু কারো বিপক্ষেই কিছু বের করতে পারলাম না। কারা ওই মৃতদেহ শ্মশানঘাটে দাহ করতে নিয়ে গিয়েছিল তারও কিছুমাত্র আন্দাজ করে উঠতে পারলাম না। রসিক যেখানে খুন হয়েছিলেন বলে রাজচন্দ্র আমাদের দেখিয়ে দিয়েছিলেন সেই এলাকার প্রত্যেক লোককে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তারা কেউই ওখানে রসিকের মৃতদেহ দেখেনি। এমনকি কোনো রকম গণ্ডগোল বা চেঁচামেচির আওয়াজও তাদের কানে আসেনি। সুতরাং আমরা একরকম ঠিক করেই নিয়েছিলাম যে রাজচন্দ্রের কথা মিথ্যে, ওখানে কোনো গণ্ডগোল হয়নি বা রসিকের মৃত্যুও ওই জায়গায় অন্তত হয়নি। কিন্তু স্পষ্টই বুঝতে পারছিলাম যে রাজচন্দ্র দাস এই হত্যা রহস্যের কিছু না কিছু নিশ্চয়ই জানে, আর কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই সে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু তার সেই উদ্দেশ্য যে কি তা কিছুতেই ঠাওর করে উঠতে পারলাম না। রাজচন্দ্র দাস সম্বন্ধে বিশেষভাবে খোঁজ খবর করা হলো, কিন্তু তাকে যারা চেনেন তারা সবাই এক বাক্যে বললেন, না 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 না, রাজচন্দ্র অতি নিরীহ ভদ্রলোক, কারো সঙ্গে কখনো তার কোনো রকম গন্ডগোল হতে আমরা দেখি নাই। ভালো লোক মশাই। তার যে বিশেষ কোনো শত্রু আছে এ কথাও কেউ বলতে পারবে না। সবার কাছেই তিনি অত্যন্ত প্রিয়, সবার ভালোবাসার পাত্র। রাজচন্দ্র দাসের বাড়িতে মেয়ে বলতে শুধু তার স্ত্রী আছেন। তার চরিত্র সম্বন্ধেও গোপনে নানা খোঁজ খবর করা হলো, কিন্তু তার বিপক্ষেও কেউ কোনো কথা বললেন না। এমনকি তার চরিত্র অত্যন্ত ভালো, সমস্ত মেয়েদের কাছে তিনি আদর্শ নারী ইত্যাদি বলে সবাই তার প্রশংসা করতে লাগল। এদিকে যতদিন ধরে এই মোকদ্দমার তদন্ত চলতে লাগল, রাজচন্দ্র দাসও ততদিন হাজত ঘরে আটকে রইলেন। সেখানে যে কেউই তাকে জিজ্ঞেস করতেন তাকেই তিনি উত্তর দিতেন যে তিনি কিছুই জানেন না। পুলিশ তাকে ধরে এনে অযথা কষ্ট দিচ্ছে। রসিক তার বাড়ির কাছে থাকত বলেই এমন হয়রানি আর অবমাননা সহ্য করতে হচ্ছে। তাকে যদি অকারণে ধরা হয়ে থাকে তাহলে নিজে এসে থানায় কেন আত্মসমর্পণ করতে চেয়েছিলেন, আর কেনই বা একথা বলেছিলেন যে তার চড়ে রসিক মারা পড়েছে, একথা জিজ্ঞেস করলে রাজচন্দ্র উত্তর দিতেন তিনি কোনোদিনও কোনো থানায় গিয়ে কারো কাছে আত্মসমর্পণ করেননি, কারো কাছে একথাও কোনোদিনও বলেননি যে তাঁরই চরে রসিক মারা পড়েছে। রাজচন্দ্রের কাছে এমন উত্তর পাওয়ার পর থেকে তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করাই বন্ধ করে দেওয়া হলো। কিন্তু তার বিপক্ষে যতদূর সম্ভব খোঁজ চলতে লাগল। প্রায় 15 দিন অনুসন্ধানের পর যখন দেখা গেল যে রাজচন্দ্রের বিরুদ্ধে আর কোনো প্রমাণই সংগ্রহ করা গেল না, তখন একরকম বাধ্য হয়েই রাজচন্দ্রকে ছেড়ে দিতে হল। সে জামিনে মুক্তি পেয়ে চলে গেল নিজের বাড়িতে। তবে রাজচন্দ্রকে জামিনে ছেড়ে দেওয়ার পর তদন্ত যে একেবারে বন্ধ হয়ে গেল তা নয়, তার বিপক্ষে প্রমাণ জোগাড়ের চেষ্টা আমরা চালাতে লাগলাম। আর কিভাবে বা কার হাতে রসিক খুন হয়েছে সেই সম্বন্ধে আরও 2 মাস খোঁজ চলতে লাগল, কিন্তু এত কিছু করেও কোনো ফলই পাওয়া গেল না। প্রায় 3 মাস ধরে অনুসন্ধানের পর তদন্ত বন্ধ হয়ে গেল। কিন্তু আমি এই ঘটনাটা একেবারে ভুলে যেতে পারলাম না। রসিকের মৃত্যুর কারণ জানবার জন্য আমার মনে যে প্রচণ্ড কৌতূহল প্রথম থেকে তৈরি হয়েছিল তা কিন্তু কোনোভাবেই দূর করতে পারলাম না। যে কাজেই থাকি না কেন ওই রসিক হত্যা রহস্যের দিকে আমার সবসময় লক্ষ্য থাকত। রাজচন্দ্র দাসের বাড়িতে কাজ করবার জন্য এখন থেকে যে সমস্ত লোকজন নিযুক্ত হতো আমি প্রায়ই তাদের সঙ্গে আলাপ পরিচয় করে রাখতাম। তাদের থেকে তার বাড়ির ভিতরের অবস্থা জেনে নিতে সবসময় চেষ্টা করতে থাকতাম, কারণ আমার একরকম দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল যে রসিকের খুন সম্বন্ধে রাজচন্দ্র দাসের বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই যুক্ত আছে।
আর হঠাৎ করে থানায় গিয়ে রাজচন্দ্র দাসের আত্মসমর্পণ করার বিশেষ কিছু উদ্দেশ্য অবশ্যই ছিল। দেখতে দেখতে এমনভাবে প্রায় 1 বছর কেটে গেল। রাজচন্দ্র দাসের বাড়ির পুরনো লোকেরা সবাই প্রায় আস্তে আস্তে কাজ ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কিন্তু রাজচন্দ্র দাসের বাড়ি ছেড়ে যাওয়ার পরেও আমি তাদের সঙ্গে ঠিকই যোগাযোগ রেখে চলতাম। তাদের কাছে যদি ওই খুন সম্বন্ধে সামান্যতম কিছু জানতে পারি তার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই সফল হলাম না। রাজচন্দ্র দাসের বাড়ি থেকে পুরনো লোকেরা চলে যাওয়ার পর নতুন যারা কাজে যোগ দিল তাদের সঙ্গেও আলাপ পরিচয় করে নিলাম। দেখলাম এবার যে মেয়েটি যোগ দিয়েছে সে অত্যন্ত চালাক। বুঝলাম তাকে হাতে রাখা দরকার, পারলে এই আমার হাতে দরকারি তথ্য তুলে দিতে পারবে। যদি আমার মনোবাঞ্ছা কোনোভাবে পূরণ করতে পারি তার চেষ্টা চালিয়ে গেলাম। একদিন তার সঙ্গে নির্জনে দেখা করলাম। তুমি এই বাড়িতে কতক্ষণ থাকো? সারাদিন থাকি বাবু, রাত 10টা-11টায় বাড়ি চলে যাই, আবার ভোরবেলাতে চলে আসি। মাইনে কত পাও? এই খেতে পড়তে দেয়, আর মাসে 2.5 টাকা মাইনে। বেশ, আচ্ছা শোনো, আমিও তোমাকে মাসে 3 টাকা করে মাইনে দেব। আপনি মাইনে দেবেন? তা কাজ কি করতে হবে বাবু? কাজ তুমি আমার হয়ে ওই বাড়িতেই কাজ করবে। যখন যে কাজের দরকার পড়বে আমি ঠিক বলে দেব। এখন যা কাজ করছো তাই করে যাও। রাজচন্দ্রের স্ত্রীর সেবা শুশ্রূষা করবে, তার কাছের লোক হবার চেষ্টা করবে। তবে শোনো, এ কথা যেন অন্য কারো কাছে বলো না, তাতে তোমার ওই বাড়ির কাজ তো যাবেই, আর আমার থেকেও আর মাইনে পাবে না। কথাটা যেন মনে থাকে। আমার আসল উদ্দেশ্যর কোনো কথাই তাকে কিছু বললাম না। মেয়েটি আমার কথায় রাজি হয়ে তার নিজের কাজ করতে লাগল। আমিও মাসে মাসে তাকে 3 টাকা করে বেশি মাইনে দিয়ে যেতে লাগলাম। মাঝে মধ্যে রাত্রিবেলা তার বাড়িতে গিয়ে রাজচন্দ্র দাসের বাড়ির খবরাখবর নিতে লাগলাম। এমনভাবে আরও 6 মাস কেটে গেল। মেয়েটি সত্যিই খুব চালাক। সে আমার কথা মতো এমনভাবে রাজচন্দ্র দাসের স্ত্রীর সেবা যত্ন করতে লাগল যে তিনি আস্তে আস্তে ওই মেয়েটিকে অত্যন্ত ভালোবেসে ফেললেন। তার মনের সব কথাই একটু একটু করে ওই মেয়েটির কাছে খুলে বলতে লাগলেন। মেয়েটি যেদিন যে সমস্ত কথা জানতে লাগল তার সমস্তই সে আমাকে বলতে থাকল। আমিও তাদের ঘরের কোনো কোনো কথা জেনে মেয়েটিকে সে বিষয়ে আরও ভালোভাবে জেনে আসতে বলে দিলাম। আর সেও সুযোগ মতো রাজচন্দ্রের স্ত্রীর কাছ থেকে সেই সব জেনে নিয়ে আমাকে বলে দিতে লাগল। কিন্তু আমার আসল উদ্দেশ্যের কথা আমি তখনও পর্যন্ত তাকে বলিনি। বাজে কথা নিয়েই আরও 6 মাস কেটে গেল। মেয়েটি 1 বছর ধরে আমার কাছ থেকে মাসে 3 টাকা মাইনে পাওয়ার পর আমি একদিন আসল কথার সামান্য একটু আভাস তাকে দিলাম। 1 বছর আগে এই রাজচন্দ্রের বাড়ির সামনে রসিক নামে একটি লোক মারা যায়। সে বিষয়ে রাজচন্দ্রের স্ত্রী যদি কিছু জানে অথবা শুনে থাকে আমাকে জানিও। এ আর বেশি কথা কি বাবু, আমি জেনে দেব। এর ঠিক 15 দিন পর আমার সঙ্গে তার দেখা হলো। আপনি আমাকে যা জানতে বলেছিলেন তার সমস্তটাই জানতে পেরেছি। কি জানতে পেরেছ তা সবটা আমাকে বলো, কিচ্ছু বাদ দেবে না। রসিক যে ঘরে থাকত সেই ঘর আর রাজচন্দ্রের স্ত্রীর ঘর আলাদা আলাদা বাড়িতে হলেও প্রায় এক বললেও চলে। রাজচন্দ্র দাসের স্ত্রী অত্যন্ত সচ্চরিত্র মহিলা, কিন্তু রসিক সবসময় তাকে দেখতে পেত আর তাকে নানা রকম খারাপ ইঙ্গিত করত, খারাপ পথে নিয়ে যাওয়ার সব রকম চেষ্টা করতে থাকত। রাজচন্দ্র দাসের স্ত্রী তার ভাবভঙ্গিতে আর নির্লজ্জ ইঙ্গিতে অস্থির হয়ে পড়তেন। তবু তিনি সেদিকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। অন্যদিকে রসিক শুধু ওইসব আকার ইঙ্গিত করেই থামত না। তার বন্ধুবান্ধবদের মধ্যে যারা তার বাড়িতে যেত তাদের চরিত্র সব রসিকের মতোই ছিল। তাদের কাছে রসিক সবসময় বলে বেড়াত রাজচন্দ্র দাসের স্ত্রী তার উপপত্নী।
এমন ভয়ানক অপবাদের কথা রাজচন্দ্র দাসের স্ত্রী নিজের কানে শুনেও প্রথমটা তেমন গুরুত্ব দেননি, এড়িয়েই গিয়েছিলেন। কিন্তু এরপর আরও 2-3 বার রসিক তাকে নিয়ে নানা রকম কল্পিত কাহিনী বানিয়ে তার বন্ধুদের কাছে বলেছে শুনে তিনি রাগে একেবারে অস্থির হয়ে পড়েন। তখনই তিনি নিজের হাতে এর প্রতিশোধ নেবেন বলে ঠিক করেন। কিন্তু তার স্বামী রাজচন্দ্রকে তিনি এ ব্যাপারে কিছুই জানাননি। মনে মনে ঠিক করেন যে রসিককে তিনি নিজের হাতে খুন করে এই অপমানের প্রতিশোধ নেবেন। একদিন বিকেলে তিনি রসিককে তার ঘরে দেখতে পেয়ে জানলা দিয়ে তাকে ডাক দেন। এই যে শুনছো, একবার এদিকে এসো। আমি? তোমার এতদিনের যা ইচ্ছে আজ তোমার সেই স্বাদ আমি পূরণ করে দেব। আজ রাতে আমার স্বামী বাড়ি আসবেন না, কাজের লোকেদেরও সন্ধ্যের পরেই চলে যেতে বলবো। বাড়ির দরজা খোলা থাকবে, সেই সময় তুমি আমার ঘরে এসো। সারা রাত আমার কাছে থেকে ভোরবেলা চলে যাও। তার এই প্রস্তাবে রসিক যেন হাতে চাঁদ পায়। ভালো মন্দ কিছু না ভেবেই সন্ধেবেলা সে রাজচন্দ্রের ঘরে এসে পৌঁছয়। রাজচন্দ্র দাসের স্ত্রী সেদিন আগে থেকেই তার কাজের লোকদের সবাইকে বিদায় করে দিয়েছিলেন। রসিক আসামাত্র তাকে যত্ন করে রাজচন্দ্র দাসের বিছানার উপর নিয়ে গিয়ে বসান। একটু পরে তাকে সেই খাটের উপর শুয়ে পড়তে বললেন। রসিক আহ্লাদে উন্মত্ত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় সেই পালঙ্কের ওপর শুয়ে পড়ে। রাজচন্দ্রের স্ত্রী অনেক আগে থেকেই বড় আর ধারালো একটা পেরেক জোগাড় করে রেখেছিলেন। রসিক শুয়ে পড়ার পর রাজচন্দ্রের স্ত্রী লুকিয়ে সেই পেরেকটা নিজের কাছে নিয়ে রসিকের পাশে এসে বসলেন। তার গায়ে হাত বোলাতে বোলাতে সেই পেরেকটা হঠাৎ তার বুকে এনে এমন জোরে বসিয়ে দিলেন যে সেই পেরেকের প্রায় অর্ধেকটা রসিকের হৃৎপিণ্ডে তখনই বিঁধে গেল। রসিক চিৎকার করে উঠল, কিন্তু ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ ছিল। রাজচন্দ্রের স্ত্রী ভারী পর্দাও দিয়ে রেখেছিলেন। বাইরে থেকে কেউ সেই শব্দ শুনতে পেল না। কিন্তু রসিক তখনও বেঁচে। বিছানার পাশেই এক টুকরো কাঠ রাজচন্দ্রের স্ত্রী আগে থেকেই রেখে দিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ওই কাঠের টুকরো তুলে নিয়ে তিনি পেরেকের ওপর জোরে জোরে মারতে লাগলেন। দেখতে দেখতে পুরো পেরেক সম্পূর্ণরূপে তার হৃৎপিণ্ডের মধ্যে বিঁধিয়ে দিলেন। রসিক ইহজীবন ত্যাগ করল। তার দেহ সেখানে বিছানার ওপর পড়ে রইল। রাজচন্দ্র দাসের স্ত্রী ওই ঘরে তালা বন্ধ করে দিয়ে অন্য এক ঘরে গিয়ে চুপ করে বসে রইলেন। তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এই পর্যন্ত শুনে আমি অবাক হয়ে গেলাম। গৃহস্থ বাড়ির সাধারণ মহিলা কি অবস্থায় বা কি পরিস্থিতিতে এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ভাবতে আমার আশ্চর্য লাগছিল। তার মনের অবস্থাই বা কেমন হয়েছিল কে জানে। পাড়ার সবাই যাকে সচ্চরিত্র বলে জানেন, সেই মহিলা একজন অপরিচিত পুরুষকে ঘরে ডেকে এনে তাকে খুন করে খাটের উপরেই মৃতদেহ ফেলে রেখে দিলেন। ওই অবস্থায় পাশের ঘরে গিয়ে চুপ করে বসেই বা থাকতে পারলেন কিভাবে? সত্যি, বাইরে থেকে দেখে মানুষের চরিত্র কিছুই অনুমান করা সম্ভব নয়। মেয়েটির কাছে শুনলাম একটু পরেই রাজচন্দ্র অফিস থেকে ফিরলেন, আর স্ত্রীর কাছে সব শুনে তিনি মাথায় হাত দিয়ে বসলেন। তারপর তালা খুলে রসিকের মৃতদেহ একবার দেখলেন। এ অবস্থায় কি করা উচিত কিছুই ভেবে ঠিক করতে না পেরে ঘরের দরজা আবার বন্ধ করে দিয়ে বসে রইলেন। তারপর তার অফিসের একজন বিশ্বাসী বন্ধুর কাছে গেলেন, তাকে সমস্ত কথা খুলে বললেন। তার সেই বন্ধু তখন রাজচন্দ্রের পাশে দাঁড়ান। তিনি বলেন, যা হয়েছে তার জন্য বিশেষ দুশ্চিন্তার দরকার নেই। তিনি তার নিজের গাড়িতে দুজন বিশ্বাসী কর্মচারী নিয়ে রাজচন্দ্রের সঙ্গে তার বাড়ি আসেন। রাজচন্দ্র দাস, ওই দুজন কর্মচারী আর রাজচন্দ্রের সেই বন্ধু মিলে
রসিকের দেহ ঘর থেকে বের করে নিয়ে প্রথমে তাদের গাড়ির মধ্যে রেখে আসেন। এত সাবধানে আর প্রায় নিশ্চুপে সবকিছু করেন যাতে অন্য কেউ এই ঘটনার বিন্দুমাত্র জানতে পারে না। গাড়ি নিয়ে অন্ধকারে শ্মশানঘাটের কাছে গাড়ি রেখে একটা খাট আনার ব্যবস্থা করলেন। সেই খাটে ওই মৃতদেহ রেখে নিজেরাই রসিকের দেহ নিয়ে দাহ করবার জন্য ঘাটে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে বললেন কলেরায় রসিকের মৃত্যু হয়েছে। দাহ করবার চেষ্টাও করলেন, কিন্তু যখন দেখলেন যে ঘাটের কর্মচারী রাজি হলেন না, বরং পুলিশে খবর দেওয়ার কথা হলো, তখন মৃতদেহ ফেলে রেখে অন্ধকারের সুযোগে একে একে সবাই পালিয়ে চলে আসলেন। শেষে সবাই মিলে পরামর্শ করে দেখলেন পুলিশ খোঁজ করলে সমস্তটাই প্রকাশ্যে এসে পড়তে পারে, তাই পুলিশ কোনো তদন্ত শুরু করার আগেই রাজচন্দ্র দাস থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঠিক হয়। তারা ভেবেছিলেন তাহলে পুলিশ এ নিয়ে আর বেশি খোঁজাখুঁজি করবে না, আর রাজচন্দ্রই সামান্য দোষে দোষী সাব্যস্ত হবেন। তার স্ত্রীর ওপর কোনো দোষ পড়বে না, রাজচন্দ্ররও শাস্তি সামান্যই হবে। এবার আমি বুঝলাম এই পরামর্শ মতোই রাজচন্দ্র দাস আত্মসমর্পণ করেছিলেন। তার রসিককে চড় মারার কাহিনী সবটাই মিথ্যা। এতদিন পর খুনের আসল ঘটনা জানতে পারলাম ঠিকই, কিন্তু কোনো প্রমাণ ছাড়া মোকদ্দমা চলল না। রাজচন্দ্র দাস আর তার স্ত্রী অনায়াসেই নিষ্কৃতি পেয়ে গেলেন। শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প বিষম বুদ্ধি। গল্প পাঠে ও প্রিয়নাথের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, ডোম ও রাজচন্দ্র সৌমিক মৈত্র, প্রহরী ও ঘাটের কর্মচারী জয়দীপ সেন, ডাক্তার, ম্যানেজার ও সূত্রধার দেবব্রত ব্যানার্জি, রাজচন্দ্রের স্ত্রী ও কাজের মেয়ে জয়তী চক্রবর্তী। অন্যান্য চরিত্রে সুরজিৎ গাঙ্গুলি ও বিজয় সাউ। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সম্বুদ্ধ দাস। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। আমাদের এবারের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলে তা আছে কেবল মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন।